সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। আমি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে টাইপ করলাম। আমি পড়ছিলাম তাই। হ্যাঁ, এখন ঘুমাও, বাকিটা কাল পড়ো। আমি জানি কিছুতেই পেরে উঠতে পারবো না। কাল আবার ডেকে জিজ্ঞেস করবে, তাই জানালা বন্ধ করে ঘুমাতে চলে গেলাম। এরপর আর কোনো মেসেজ আসেনি। 1 মাস পর। ইরা, এই ইরা, ওঠ। ঘুমাতে দাও না, শুক্রবারে অন্তত একটু ঘুমাই প্লিজ। ঘুমাবি পরে, আগে ওঠ। বাসায় মানুষ এসেছে তোর সাথে দেখা করতে। আমি এক লাফে বিছানা থেকে উঠলাম। আমার সাথে দেখা করতে আবার কে এসেছে এত সকালে? এত সকাল? ঘুমরানি, 8টা বাজে। যা উঠে হাত মুখ ধুয়ে বাইরে আয়। আমি উঠে হাত মুখ দিয়ে ব্রাশ করলাম, চুল ঠিক করে বের হয়ে আসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আমি আয়াত। সোফাতে মেয়েটার পাশে একজন বয়স্ক মহিলা বসে আছে। আমি তাকে সালাম দিলাম। সে উত্তর নিল, কেমন আছেন মা জননী? জি আলহামদুলিল্লাহ আন্টি। মা তাদের চা এনে দিল। আমি মাকে জিজ্ঞেস করলাম। মা বলল, আয়াতকে পড়ানোর কথা বলতে আমার কাছে এসেছে। আমার মাইয়েটারে পড়াশোনার খুব চালাক, মাগার অঙ্কে একটু কাঁচা। চাইছিলাম যদি কেউ এলাকার মধ্যে পড়াইবার পারে তাইলে ভালো হইতো। আমাদের টাকার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সব খরচের জন্য বাবার উপর পুরো চাপ দিতে চাই না। কোনো কারণ ছাড়াই আমাকে মাস শেষে না করে দিয়েছে পড়ানো থেকে। যাক, ভালোই হলো। এলাকার মধ্যে পেলে আর বাইরে যেতে হবে না, বাসায় আসতেও লেট হবে না। আন্টিরা এলাকার খুব সম্মানী এবং বিত্তশালী, কিন্তু তার ব্যবহার খুব ভালো, কথার মধ্যে কোনো ভাব নেই। ও, তার মানে আয়াতের বাবা এই মোজাম্মেল হোসেন, মেইন রোডের যার প্রেপারের মার্কেট? হ্যাঁ, আমার বড় ছেলে তো মাস্টার্স পাস করছে বছর 2 আগে। এই 4 জন আমাদের ফ্যামিলি। তা আপনার বড় ছেলে কি করে? ভাইয়া কিছু করে না, মাস্তানি করে আর আব্বুর বকা খায়। আয়াত কথাটা বলেই হেসে দিল। ওই চুপ থাক, বেশি কথা শিখা গেছো না? আয়াত হাসি টিপে রাখলো। আসলে আমার ছেলে ওই মার্কেটের পাশে মার্কেটে 4টা দোকান আছে, ওইগুলো সব ভাড়া দিছে, ওইটা দিয়ে ইনকাম হয়। তবে ওর আব্বু ওর জন্য ব্যবসার কথা চিন্তা করতেছে। আমি চিন্তা করতেছি ওর বিয়ে নিয়ে। কোনো ভালো মাইয়া থাকলে জানাইবেন আপা। অবশ্যই। আমি টপিকস ঘুরিয়ে নিলাম, না হলে টিউশনের পাকাপাকি বিয়ের পাকাপাকিতে রূপান্তরিত হয়ে যাবে। কোন ক্লাসে এবার তুমি? ক্লাস 9 আপু। বেতন আর বাকি সব ফিক্সড করে আন্টি সেদিনের মতো বিদায় নিল। 2 দিন পর কলেজে যাওয়ার সময় আজ আবার শয়তানটা সামনে টিজ করছে। তুই কিছু বলিসনি কেন? থাপ্পড় দিতে পারলি না? ছামা কেঁদে বলল, আজকে লিমিট ক্রস করে ফেলেছে। আজকে ছেলেটা সাইমার পথ আটকে হাত ধরে টেনেছে। কি বললি? হাত ধরেছে? হ্যাঁ, আজ ভাইয়া দেশে থাকলে কোনো সমস্যাই হতো না। এই সাইমা। ফারিয়া হঠাৎ ক্লাসে দৌড়ে আসলো। কি হয়েছে ফারিয়া? তাড়াতাড়ি বাইরে আয়, ওই ছেলেটাকে একজন খুব মারাত্মকভাবে পিটাইছে। কি? আমরা দ্রুত পায়ে বাইরে গেলাম। গিয়ে দেখলাম ইব্রাহিম এখানে গুন্ডামি করা শুরু করে দিছে। এমন ভাবে কেউ পিটায়, তাও সবাই মিলে? আজ মনে হয় মেরেই ফেলবে। ইব্রাহিম ভাইয়া? এই গুন্ডা কি ওর ভাই নাকি? কিছু জিজ্ঞেস করার আগে সে আমাদের দিকে থেমে গেল। থাক, ছেড়ে দে, এমনি আদামরা হয়ে গেছে। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। এ মানুষ না, অন্য কিছু। এমনভাবে কেউ কাউকে মারে? সে তো ছেলেটাকে প্রায় মেরেই ফেলেছিল। সে আমাদের দিকে এগিয়ে আসলো।
ভয়ে আমার হাত পা কাঁপছে। ভাইয়া আপনি? তোমার ভাইয়া ফোন করেছিল, সব বলেছে আমাকে। থ্যাংক ইউ ভাইয়া। আমি আর চোখে তাকালাম। চিন্তা করো না, ও আর তোমাকে ডিস্টার্ব করবে না। আর যদি করে, তোমার বান্ধবীর কাছে আমার নাম্বারটা আছে, আমাকে একটা ফোন করবো, ঠিক আছে? সাইমা আমার দিকে একবার তাকালো। ঠিক আছে। কান্না করো না, যাও ক্লাস করো। সে ঘুরে আবার ছেলেটার কাছে গেল। আর তোর যদি আমি ওর 1 কিলোমিটার ওর তার আশেপাশে দেখি, তাহলে তোর একদিন কি আমার একদিন, কথাটা মাথায় রাখবি। এটা বলে সে দলবল নিয়ে চলে গেল। তুই ভাইয়াকে কিভাবে চিনিস? ভাইয়ের নাম্বার তোর কাছে কিভাবে আছে? আগে বল, তুই কিভাবে চিনিস? ইব্রাহিম ভাইয়া আমার বড় ভাইয়ের বন্ধু, তারা একসাথে ভার্সিটিতে পড়তো। এবার তুই আমাকে বল, আমি যা জিজ্ঞেস করলাম। আমি সাইমাকে বললাম যে ইনি সেই গুন্ডা, এলাকার বড় ভাই। ইরা, তোর মাথাটা মনে হয় গেছে। কে বলেছে উনি এলাকার বড় ভাই? তাহলে উনি কে? ঠিক করে বলতো, তোর ভাই ওনাকে কিভাবে চেনে? আমার ভাই আর ইব্রাহিম ভাইয়া পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করত। ভাইয়া যখন 3rd ইয়ারে, বাবা ব্যবসায় অনেক বড় একটা লস হয়ে যায়। ভাইয়া কোনো মতে অনার্সটা কমপ্লিট করে খুঁজতে শুরু করে, কিন্তু এখানে চাকরি পাওয়া কি সহজ? তাই এক বন্ধুর ব্যবসায় ভাইয়াকে অ্যাকাউন্টস হিসেবে ভাইয়াকে আব্বু পাঠিয়ে দেয়। তোর ভাইয়াকে বলেছে এখানে সে গুন্ডামি করতে? ইরা, এটাকে গুন্ডামি বলে না, উচিত শিক্ষা দেওয়া বলে। বোনের জন্য যদি ভাই এমন করে, তাহলে ঢাকার অর্ধেক ছেলেরাই গুন্ডা। আমি আর কিছু বললাম না। একদিকে খুশিও হলাম যে আর এই ছেলেটা আর ওকে জ্বালাতন করবে না। কিন্তু একটা কথা বুঝলাম না, ভাই এমন অবস্থা হলো কেন? মানে? আমি ভাইয়াকে প্রায় 2.5 বছর পর দেখলাম। ভাইয়ার এমন অবস্থা কেন জানিস? ভাইয়া যখন আমাদের এলাকায় আসতো, এলাকার মেয়েরা ভাইয়াকে দেখার জন্য কি যে করতো। আমার চাচাতো বোন অরিন তো ভাইয়ার জন্য প্রায় পাগল ছিল। হঠাৎ এমন চেঞ্জ, এখন নাকি সিগারেটও খায়। আমি মাথা নাড়িয়ে সার দিলাম। অঙ্কটা ঠিক মিলছে না। যে মানুষটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, সে আজ সিগারেট খায়। কি? এই লোকটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না? একে আমি যখন দেখি তখনই হাতে সিগারেট থাকে। আজব ব্যাপার। তোর ভাই তোকে কিছু বলেনি? কেন উনি এমন হলেন? না রে, হয়তো জানে, কিন্তু ভাইয়া আমার চেয়ে বয়সে অনেক বড়। আমি কোনোদিন সাহস করিনি। আমরা দুজনেই খাওয়া কন্টিনিউ করলাম। তার মানে ভাইয়া তোকে ভালোবাসে? কি? আরে তুই তো বলেছিলি, তাই বললাম। আমি কিছু বলিনি, তুই মনে মনে ভেবে রেখেছিস। কিন্তু কোনো কিন্তু না, ক্লাসে চল। আমি আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে ক্লাসে চলে গেলাম। ইরা, আর কতক্ষণ লাগবে? আসছি জুই আপু, একটু ওয়েট কর। তাড়াতাড়ি করো। হয়ে গেছে তোমার ব্যাগ গোছানো? এখনই বেরিয়ে পড়ো, না হলে সাজতে লেট হবে। রানা ভাইয়ের বিয়ে, পাত্রী হলেন আমাদের উপরতলার জুই আপু। প্রেম করেই বিয়ে করেছে। তারা দুজন বাদে কেউই নাকি রাজি হলো না। অল থ্যাঙ্কস টু গুন্ডা মহাশয়, তিনি নাকি সকলকে রাজি করিয়েছেন। তাদের নাকি রাজি করানোর জন্য কম হুমকি দেওয়া হয়েছে। আমি জানলাম কিভাবে? 2 দিন আগেই জানতে পারলাম। আমার ছাত্রীর বড় ভাই হলেন এই জনাব। ছাত্রী আমাকে এলাকার সব আপডেট দেয়। যাই হোক, জুই আপুকে তোর বোনদের সাথে পার্লারে পাঠা। আজ গায়ে হলুদ। আমি ব্যাগ গুছিয়ে নিলাম, শাড়ি গহনা সবকিছু। আমি একটা হালকা গোলাপি রঙের সিল্ক শাড়ি পরলাম, কাচের চুড়ি, ভারী কানের দুল, চুল ছেড়ে দিলাম আর হালকা সাজগোজ। না, নিজেকে খুব ভালোই লাগছে। আজ সবকিছু ঠিকঠাক লাগছে। রাত 9টায় আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম। বাবা কাজ থেকে ফিরে ক্লান্ত, তাই সে বিয়ের একেবারে শেষে এসেছে। খুব সুন্দর লাগছে সবকিছু, বেশ সাজিয়েছে।
স্টেজে আপু বসে আছে। আমি আপুকে হলুদ দিলাম আর বসে আপুর সাথে কথা বলছিলাম। কিছুক্ষণ পর আম্মু আমাকে ডাক দিল। চলো খেয়ে নিবে। নীর বাবা তুমিও চলো। কিন্তু আম্মু, এত তাড়াতাড়ি? আরে তোদের আবার বরপক্ষের ওদিকেও যেতে হবে হলুদ দিতে। আচ্ছা ঠিক আছে, আমরা খেয়ে নিলাম। আয়াত ও তার আম্মু বরপক্ষের হয়ে হলুদ নিতে এসেছে আপুকে। আমি লক্ষ্য করলাম নীরের খুব ঘুম পাচ্ছে। ওর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস। আমি আম্মুকে বললাম, ইরা, আমি নীরকে নিয়ে ঘুম পড়াতে নিয়ে গেলাম। এমনিতেই 10টা বাজে, তোর বাবাকেও খাবার দিতে হবে। আন্টি আপনি যান, আপু আমাদের সাথে যাবে রানা ভাইয়াকে হলুদ দিতে। মা আমি তো আর আসবো না। আল্লাহ আন্টি, অনুষ্ঠানে তো এখনো কিছুই হয়নি। প্লিজ আন্টি আপুকে আসতে দিন, আমরা আপুকে বাসায় দিয়ে আসবো। প্লিজ আন্টি। আম্মু বলো না আন্টিকে। হ আপা, পুরা মহল্লাই তো সজাগ আজকে, চিন্তা কইরেন না, আমরা ওরে দিয়ে আসুম। আচ্ছা আপা, ওরে একটু দেখে রাইখেন। আম্মু আমাকে সাবধানে থাকতে বলে নীরকে নিয়ে বাসায় চলে গেল। আমরা রানা ভাইয়াকে হলুদ দিতে আসলাম। এখানেও খুব সুন্দর সাজগোজ হয়েছে। বিয়ের সাজ কাকে বলে ঢাকাইয়াদের থেকে শেখা উচিত। হঠাৎ আমি লক্ষ্য করলাম একজন আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না। একটু কাছে গিয়ে দেখলাম কি আবার, যে সবসময় তাকিয়ে থাকে, দেই দেই করে সেই, কিন্তু আজ অন্যরকম লাগছে, মানে একটু সভ্য লাগছে আর কি। দাড়ি গোঁফ খুব সুন্দর করে শেভ করে এসেছে, চুল কেটেছে, পরনে একটা কালো রঙের একটি কাবলি পাঞ্জাবি। আজ তার তাকানোটা দেখে অন্যরকম লাগছে, চোখে অন্যরকম চাউনি, কিন্তু আমি বুঝতে পারছি না কি। আপু চলো হলুদ দেই। আয়াত আমাকে টেনে স্টেজে নিয়ে গেল। ভাই আমাকে দেখে খুব খুশি হলেন, আমাকে দুষ্টমি করে নাকে হলুদ লাগিয়ে দিলেন। খুব মজা করলাম আয়াত আর ভাইয়ার সাথে। এরপর ভাইয়ার বন্ধুরা ভাইকে নিয়ে কোথায় যেন চলে গেল। হঠাৎ করে আয়াত আমাকে হলুদ লাগাতে যে হলুদ আমার শাড়িতে লেগে গেল। আই এম সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে। আপু তুমি পানি দিয়ে হলুদটা সরিয়ে নাও, নয়তো দাগ রয়ে যাবে। তা অবশ্য ঠিক। আমি ওকে বলে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হয়ে যেই আমি স্টেজে যাব, অমনি কেউ একজন হাঁচার টেনে আমাকে এক রুমে নিয়ে গেল। আমাকে পেছন থেকে ধরে আমার মুখ বন্ধ করে দিল, যাতে আমি চিৎকার করতে না পারি। ইস, চিৎকার করো না। আবার এই গুন্ডা, সাহস তো কম না। আমাকে ধরে কোন সাহসে এখানে নিয়ে এসেছেন? আজকে তোর খবর আছে। আমি কোনো রকম তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বের হতে চাইলাম। হঠাৎ সে আমাকে হাত ধরে টেনে ধরে আর দেওয়ালের সাথে আমাকে চেপটে ধরে। আমি বুঝে উঠতে পারছি না এটা কি হচ্ছে, কি চায় উনি, কেন এমন করছেন। সে কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমার হাত ধরে আমার আঙ্গুলের ভিতরে তার আঙ্গুলগুলো বুঝিয়ে নিল। আমার পুরোটা জীবনও আমি এমন ভয় কোনোদিন পাইনি। আল্লাহ, আমি যা ভাবতেছি তা যেন না হয়। আরেক হাত দিয়ে সে আমার চুলগুলো নিয়ে খেলছে। সে আমার চুলগুলো কানের পিছনে থেকে সামনে নিয়ে আসলো। তোমার চুরির শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে। আমার সামনে আসতেই আমি একটা বিকট গন্ধ পেলাম। আপনি কি নেশা করছেন? হ্যাঁ, করেছি আমি নেশা। তোমার নেশা হয়েছে আমার। তোমার চুরির শব্দটা আমার শুনতে খুব ভালো লাগে। আপনি সরুন। যদি না সরি? ইনি কি পাগল হয়ে গেছে নাকি? মাতলাবি করে কি উল্টাপাল্টা বলছে। আমার পুরো গা কাঁপছে। আমি কোথায় এসে পড়লাম? আমি তাকিয়ে দেখলাম সে এক নজরে আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে আমার গালে হাত রাখলো। ভাইয়া, আমাকে যেতে দিন প্লিজ। এই, তুমি কাঁদছো কেন? সে আমার কাছে আসতে চাইলে আমি সেই সুযোগ নিয়ে এক ধাক্কা দিয়ে দূরে সরে গেলাম। পা সামলাতে সে নিচে পড়ে গেল। আমি সেই সুযোগে দৌড়ে রুমের বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি সবাই স্টেজে ডিজে গান নাচতেছে। আমি হাত দিয়ে চেহারা ঘাম মুছে আয়াত আমাকে দেখে আমার কাছে আসলো। আপু কোথায় গিয়েছিলা?
কতক্ষণ ধরে খুঁজছি। বাথরুমে? আচ্ছা চলো, ডান্স করবা আমার সাথে, আসো। না আয়াত, আমি নাচতে পারি না। আমিও পারি না, তারপরেও করবো, আসো তো। আয়াত আমাকে জোর করে নিয়ে গেল। বাধ্য হয়ে আমি গেলাম। অনুষ্ঠান প্রায় শেষ। রানা ভাইয়া আর তার বন্ধুরা ভালোই মাতলামি করছে। আন্টিরা বলেও থামাতে পারছে না, তাই আন্টি সব মেয়েদেরকে বাসা যেতে বলল। আন্টি মাকে আগেই ফোন করে বলে দিয়েছিল যে আমি রাতে আন্টিদের বাসায় থাকবো, কারণ অনুষ্ঠান থেকে বাসা ভালোই দূরে। ভাইয়া কোথায় যে গেল? আমি ফোন দিয়ে দেখি। আন্টি তো এটাও জানে না বোধহয় যে তার ছেলেও নেশা করছে। আম্মু, আমার কলিজা আমার কেঁপে উঠেছে। চুপচাপ চুপচাপ থাকিরা, কিছু হয়নি, নর্মাল থাক। কিরে, কই আসিলি তুই? কতক্ষণ দইরা ফোন দিতাছি। আমার মাথাটা ব্যথা করতেছিল, তো রানার বাসায় শুয়েছিলাম। তুইও কি ওদের সাথে এখন? আন্টি আমাকে দেখে কথা না বাড়িয়ে থেমে গেল। চলো বাসায় দিয়ে এসি তোমাদের, আর আমার একটু কাজ আছে। কোনো কাজ নাই? তোর আব্বা ঠিকই বলে, আমি তোরে বেশি আশকারা দেই। আম্মু, বিয়ে বাড়ি, কাজ থাকতে পারে না? ওইসব বাদ দাও, আব্বু বাসায় যেতে বলছে, চলো। আমরা হেঁটে আন্টিদের বাসায় গেলাম। ভাই আবার ওখানে চলে গেছে কাজের জন্য। আমি আয়াতের রুমে গেলাম। আয়াত জামা পাল্টিয়ে বিছানায় পড়ে ঘুম। রাতের 1টা বাজে, এটাই স্বাভাবিক। আমি গহনা খুলে পাশের টেবিলে রাখলাম। শাড়িটা পরা অবস্থায় ওর পাশে শুলাম। ক্লান্ত আছি ঠিকই, কিন্তু আমার ঘুম আসছে না, সেটাই স্বাভাবিক। আজ যা হলো, এরপর আমার কি করে ঘুম আসতে পারে? না, এ কথা কাউকে বলা যাবে না। ওনার থেকে দূরে থাকাই ভালো। রাতে কখন যে ঘুম আসলো আমি নিজেই টের পাইনি। চোখ খুলে দেখি 7টা বাজে। কেমন ঘুম হলো আপু? এই শাড়িতে ঘুম হয়েছে? ঠিক তা না, আসলে নতুন জায়গায় আমার আবার ঘুম একটা হয় না। মা রাতে এসেছিল তোমাকে ড্রেস দিতে, আমার চাচাতো বোনের কাছে। এসে দেখলো তুমি ঘুম। নাও এখন এগুলো পাল্টে নাস্তা করবা, এসো। আমি জামা পাল্টে নিলাম, খাবারের টেবিলে গেলাম। আসো মা জননী, বসো। না আন্টি, আমি বাসায় যাই, এমনি দেরি হয়ে গিয়েছে। আন্টি আমাকে জোর করে নাস্তা করালো। আপু তোমার ব্যাগ? গয়না আমি এই ব্যাগে দিয়ে দিছি। থ্যাংক ইউ। মা জননী এত সকালে একা যাইবা কেমনে? দাঁড়াও, আয়াত যা তোর ভাইয়ারে ডাক দে। হায় আল্লাহ, না আন্টি ঠিক আছে, আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। মা, এই সকালের রাস্তা পুরা খালি, কোনো রিক্স লইবার পারুম না। আর তুই যাস না কেলা? আম্মু ভাইয়া রাতে 4টায় আসছে, নাস্তাতেও ডাকতে মানা করছে, এখন গেলে বকবে। দাঁড়াও, আমি যাইয়া কইতেছি। আন্টি যে 5 মিনিট পর ওনাকে নিয়ে আসলো। যা বাইকে কইরা দিয়ে আয় ওরে, দেরি হইতেছে, ওই বাড়িও কাম আছে। আন্টি আমি পারবো যেতে, আমি রিক্সা নিয়ে নিব। এত সকালে কোনো রিক্সা পাইবা না। মা চিন্তা করবো তোমার, তুমি ওর সাথে যাও। ভাইয়া বাইক নিয়ে আসলেন, আমি তার পিছনে বসলাম। এক হাত হ্যান্ডেলে রাখলাম যাতে পড়ে না যাই। তিনি বাইক স্টার্ট দিলেন। আমার কাঁধে হাত রাখো, না হলে পরে যাবা। আমি তার কথায় কানেই নিলাম না। বাইকের গতিতে আমি অনিচ্ছায় আমার হাত তার কাঁধে চলে গেল। সে হেসে উঠল, এই প্রথম তাকে হাসতে শুনলাম। আমি আবার হাত সরিয়ে নিলাম। আসলে রাস্তা পুরো খালি, এত সকালে কেউই ওঠেনি। তিনি আমাকে বাড়ি পৌঁছে দিল। আমি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি নেমে যাই। তখনই পেছন থেকে ডাক আসে, ইরা। আর আমি থেমে গেলাম। এই প্রথমবার আমার নাম ধরে সে ডাকলো। ইরা, তুই এত কিছু কেন ভাবছিস বলতো? প্রথমবার আসলো, তোর নাম ধরে ডাকলো, তাতে এত অবাক হবার কি আছে? হ্যাঁ, চুপচাপ বসে যা। আমি না ফিরে আবার হাঁটতে নিলাম। সে আমার হাত ধরে, রাতের মতো কি আবার নেশা করছে নাকি? তোমার নেশা হয়েছে আমার? বারবার কথাটা মাথায় ঘুরছে।
এই মেয়ে, বললাম না দাঁড়াতে। উফ, আবার গুন্ডাটা চলে এসেছে। তারপরও গত রাতের অভদ্র থেকে এই গুন্ডাটা অনেকটা ভালো। কথা কানে যায় না? আমি ঘুরলাম। ভাইয়া, আমার হাত ছাড়ুন। সে কিছু না বলে আমার হাত ছেড়ে দিল। উলি আমার ভদ্র রে, কি বলবেন? সে নিচে তাকিয়ে আছে। আই এম সরি। জি। আমার চোখ বড় হয়ে গেল। ইনি ইনি আর সরি। দেখো, আমি কাউকে সরি বলি না, কিন্তু আমি জানি কালকে রাতে আমি তোমার সাথে বেয়াদবি করেছি। আম্মুও রেগে আছে আমার উপর যে আমি নেশা করেছি। তাহলে আপনি নেশা করেন কেন? আমার মুখ ফুসকে কথাটা বের হয়ে গেল। আমি নেশা করি না, শুধু সিগারেট খাই। এতেই আম্মু রাগারাগি করে। রাতে ওরাও জোর করে খাইয়ে দিয়েছে। আমি কিছু বললাম না, ভেবে দেখলাম আসলে ভাইয়ারাই বা কী দোষ। ভাইয়ারই বা কী দোষ? তিনি তো কখনো আমার সাথে বেয়াদবি করেনি, আর এখন তো ক্ষমাও চাইছে। কিছু বল। ইটস ওকে। হ্যাঁ, বাসায় যাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ভাইয়া বাইক নিয়ে চলে গেল, আর আমি বাসায় চলে আসলাম। কার সাথে কথা বলছো আপু? তোমার ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম। জুই আপু অভিমান কণ্ঠে বলল। ঝগড়া? বিয়ের দিনই এখনই এমন? বিয়ের পর কি করবা? বিয়ে করব না। ধুর। কি বলছো? কি হয়েছে? কেন? তুমি তো কাল ওখানেই ছিলা। তুমি জানো না ওরা মদ খেয়ে কি অবস্থা করেছে? আবার আমাকে ফোন করে বলছে, জান তোমারে হেব্বি লাগতা ছিল আজকে, ছবি দেখলাম। আমি তো টাসকি খাইয়ে গেছি। আর সেদিন দেখা করছো, পুরোই পেতনি লাগছে। কথাটা শুনে আমি হাসতে হাসতে বিছানায় পড়ে গেলাম। তুমি হাসছো? আপু, ভাইয়া সত্যি এটা বলেছে তোমাকে? সে মাথা নাড়ল। আহারে। আচ্ছা, তুমি মন খারাপ করো না। বিয়ের পর ভালো মন্দ টাইট দিবা, যাতে এগুলো আর না করে। তাছাড়া ভাইয়া তো নেশায় ছিল, আর এই অবস্থায় মানুষ অনেক কিছুই বলে উল্টাপাল্টা। নেশায় মানুষ সত্যি কথাই বলে ইরা। কি? হ্যাঁ, নেশায় শুধু সত্যি কথাটাই আসে। তোমার চুরির শব্দটা শুনে খুব ভালো লাগে আমার। তোমার নেশা হয়েছে আমার। তাহলে কি এই কথাগুলো? না না না, এমন কিছু না। এই কি ভাবছো? কিছু না আপু, চলো, তোমাকে সবাই ডাকছে, রেডি হবা। চলো। আপু আর কতক্ষণ? 5 মিনিট পর। 5 মিনিট নীর। আমি আজ গাঢ় সবুজ রঙের শাড়ি পরেছি। আমার শাড়ি খুব ভালো লাগে, তাই সুযোগ খুঁজি পরার জন্য। হাতে মেহেদির সাথে ভালোই লাগছে, সাথে সাদা পাথরের গলার নেকলেস আর ম্যাচিং কানের দুল। পায়ে মোটা পায়েল, চুলগুলো নিচু খোপা করে বেলি ফুল লাগানো। হাতে মোটা ভর্তি চুড়ি পরলাম। তোমার চুড়ির শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে। না, আরো বেশি করে চুড়ি পরলাম দুহাতে। না, এবার কোনো শব্দ আসবে না। জুইয়াপুও রেডি, তাকে নিয়ে আমরা সবাই অনুষ্ঠানে গেলাম। বরযাত্রীও চলে এসেছে। গেট ধরার পালা। সবাই খুব মজা করছে। রানা ভাইয়া সাদা শেরওয়ানি পরে রুমের দিকে মুখ ঢেকে আসছে। আজ মুখ দিয়ে কথা বের হয় না কেন? নিজেই মনে মনে ভাবছি আর হাসছি। 10,001 টাকা দেওয়ার পর গেট ছাড়া হলো। আমি আয়াতকে ডাকলাম। আপু খুব সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও। আন্টি কই? আম্মু রানা ভাইয়ের আম্মুর সাথে গয়না দিতে গেছে রুমে। আপু চলো ছবি তুলি। আমি ফোন বের করতে নিলাম। আপু সেলফি পরে তুলবো। ফুল পিক তুলি ডিএসএলআর-এ। দাঁড়াও ভাইয়া, এদিকে আয়। আবার? হায় আল্লাহ। দেখলাম ভাইয়া ক্যামেরা হাতে করে আমাদের দিকে আসছে। আজ সে নীল রঙের হালকা কাচের শেরওয়ানি পরেছে, মাথার উল্টো দিক চুল আশ্রিয়ে জেল লাগিয়েছে। আজ একটু ম্যাচুরিটি লাগছে। আমাদের কয়েকটা ছবি তুলো। সে আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে ফেলছি। পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও। স্মাইল। আমরা কয়েকটা ছবি তুললাম, তারপর সে চলে গেল। আমি দাঁড়িয়ে আপুর কিছু কাজিনদের সাথে কথা বলছিলাম।
এলি না না। আমার পাশে একটা ছেলে এসে দাঁড়ালো। আমার চেয়ে বড় হবে। বুঝতে বাকি নেই ফ্লোট করতে এসেছে। বিয়ে বাড়িতে তো এটাই কমন। নাইস ট্রাই, বাট আমি নীলা না। নীলা নামটা আপনাকে খুব মানাবে। আমি আজ নীল পরিনি যে এই নামে আমাকে ডাকবেন। এমন জায়গায় ফ্লোট করুন যেখানে চান্স আছে। এই বলে আমি তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। খেয়াল করলাম ভাইয়া দূর থেকে দাঁড়িয়ে আমাদের দেখছে। মনে হচ্ছে রাগে ফুঁসতেছে, কিন্তু কেন? আমি জায়গাতেই জমে গেলাম। এক গ্লাস পানি নিয়ে এক টানে সব শেষ করলাম। তিনি হেঁটে আমার পাশে এসে দাঁড়ালেন। ওর সাথে যেন আর কথা বলতে না দেখি বলে তিনি চলে গেলেন। কি এখন কি আমাকে তার সবটা শুনতে হবে? কেন? রাগ করছে? বিয়েটা ভালো মতোই হয়ে গেল। আপু খুব কান্নাকাটি করলো, সাথে তার আব্বু আম্মু। আমি যে কিভাবে এই মুহূর্তটাকে পার করব তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। মেয়েদের সবারই ত্যাগ স্বীকার করতে হয়, তাই না? আপনি আবার? সরি, আমি তখন খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি জুই আপুর কাজিন। আপুর কাজিন? তাহলে হলুদে আসেননি কেন? আমি দেশের বাইরে থাকি, ভিসা নিয়ে সমস্যা হয়েছে তাই। ও আচ্ছা, আমরা তো বন্ধু তো হতে পারি, তাই? আমি ফারাবি, আপনি? ইরা। সে আমার দিকে হাত বাড়ায়। আমি হ্যান্ডশেক করতে যাব, গিয়েই থেমে যাই। ওর সাথে আর যেন কথা বলতে না দেখি। কথাটা আমার মাথায় আসলো। কি করব? আমি হাত না দেওয়াতে সে আমার হাত টেনে হ্যান্ডশেক করলো। তার ফোন আসলে সে চলে যায়। সরি ব্রো, দেখিনি। বুলে ধাক্কা লাগছে। কার সাথে কথা বলছে আমি ঘুরে দেখি। ইব্রাহিম ভাইয়া ফারাবির কলার ধরে রাখছে। ইয়াল্লাহ, ভাইয়ার হাত দিয়ে রক্ত পড়তেছে। ভাইয়া ফারাবির চেয়ে অনেক লম্বা, আর ভাইয়া তো জিমও করে। আর ফারাবি হলো ছিপছিপে চিকন। স্বাস্থ্য তেমন একটা না। একটা থাপ্পড় দিলে তো ফারাবি উঠে দাঁড়াতেও পারবে না। কিছু বুঝে ওঠার আগে ভাইয়া ফারাবিকে মারা শুরু করে। একের পর এক ঘুষি মাটিতে ফেলে কিছুক্ষণের মধ্যে রক্তারক্তি কাণ্ড। আমি দাঁড়িয়ে দেখছিলাম এসব। কাছে যাওয়ার সাহস ছিল না, কারণ তার রাগকে আমি ভীষণ ভয় পাই। ভাইয়ার বন্ধুরা মিলে তাকে থামাতে পারছে না। আয়াত এগুলো দেখে আঙ্কেলকে ডেকে নিয়ে আসে। তিনি ভাইয়াকে থামানোর চেষ্টা করে। না থামালে ভাইয়াকে চড় মারে। একের পর এক ভাইয়াকে ধরে বাসায় নিয়ে যায়। এসব শুধু সামান্য ধাক্কা লাগার জন্য। ভাইয়ের রাগ এমনটা না যে একটু ধাক্কা লাগাতেই সে মারা শুরু করবেন। তবে কি আমার জন্য? ইরা চল, বিদায় হচ্ছে। আসছি। আব্বু আমাকে টেনে বাসে নিয়ে আসে, আমাকে এনে সোফাতে বসায়, আর আমার দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আম্মু আর আয়াতও চলে আসে। কি হইছে? কি আর হইব, তোমার সুপুত্রের জিগাও। আমার মান সম্মান কি কিছু রাখবো না? আহা, বলবা তো কি হইছে। আমারও জিগাইতেছ, ওরে জিগাও না। জুইয়ের ভাইরে কেন মারছে? ইবু, কি রে, তোর আব্বা এসব কি কয়? আমি চুপ করে থাকি, কিছু বলি না। এলাকায় যতই দাপট হোক না কেন, আমি আব্বু আম্মুকে খুব সম্মান করি। ও আর কি কইব? আমার মান সম্মান যা ছিল সব শেষ করতে হইব ওর, নাইলোর দিন কাটবো কেমতে? ও নবাবের বেটা, কেন মারছে চোরে? ও আমাকে ইচ্ছা করে ধাক্কা মারছে। বাহ, এতেই তোমার মটকা গরম হয়ে গেল বাবা। ও এখন চুপ থাকতো, দেখতেছো না ওর হাত কাটছে? আমি ফার্স্ট এইড নিয়ে আসছি। হ্যাঁ, মাথায় তুলে রাখো ওরে। আমি কইতেছি তোমার আশকারাই বাড়ছে। মাস্টার্স পাস করলো কি সুন্দর নাম্বার নিয়ে, লোকের কাছে গর্ব করতাম। তোমার মতো অশিক্ষিতর পোলা গ্রাজুয়েট, আর এখন মানুষের কাছে এই পোলার লইগে লজ্জা পাওয়ান লাগে। আমি তো তোমারে আগেও কইছি, ওরে ভালো একখানা মাইয়ে দেইখা বিয়ে দিয়ে দাও। কান্ধে দায়িত্ব আইলে এমনি ঠিক হয়ে যাইব।
ওর ওর মতো অমানুষের লগে কে মাইয়ে বিয়ে দিব? শুন ইব্রাহিমের মা, ওর লগে মাইয়াই না আমি কোনো বাপের কাছে পাপি হমু না। ওর পছন্দ থাকলে কইতে কও। বাবা তোর কোনো পছন্দ থাকলে বল। আম্মু এবার আমাকে জিজ্ঞেস করলো, ইরা? কে? আমি ইরাকে বিয়ে করতে চাই। কোন ইরা? আয়াতের ম্যাডাম? জি। তুই ইরারে পছন্দ করস? হুম। তার মানে ইরা আপু আমার ভাবি হবে? আম্মা যান, আপনি অন্য রুমে যান, আপনার আম্মার লগে আমার কিছু কথা আছে। জি আব্বু। আয়াত অন্য রুমে চলে গেল। ইরা কি তোরে পছন্দ করে? আমি ইরাকে কখনো কিছু বলিনি। এই মাইয়াটারে তো আমারও খুব পছন্দ, কিন্তু ওরে এত মাইয়া দেখানোর পরও কোনো মাইয়ে পছন্দ করলো না, তাই আমি কোনো কথা তুলি নাই। মায়াটার আমি দেখছি, মাহমুদুল সাহেবের লগেও কথা হয় আমার, দেখা হইলেই কথা হয়। অতি ভদ্র পরিবার, মায়াটা ভীষণ লক্ষ্মী। তাইলে তোমার ওই মাইয়ে পছন্দ? আরে রাখো তোমার পছন্দ, আমগো পছন্দ হইলে কি হইব? ওই মাইয়ার লগে পোলা বাঁচন লাগবে না? লাখে একটা পোলা বাঁচবো তারা। এমন সুন্দর শিক্ষিত গুণী মাইয়া কয়জনের ভাগ্যে হয়? আমরা কি বলব? তোমার পোলাই করে এলাকার মাস্তানি, ওর লইগে ওই মাইয়াই না কি মাইয়ার জীবনটা নষ্ট করবো? আমি পারম না। বউ, আমি বিয়ে করলে ইরাকেই করব, না হলে আম্মু এই জীবনে আমার বিয়ে তুমি ভুলে যাও। ওই হারামজাদা, আলটিমেটাম দাও তুই আমারে। আচ্ছা তুমি রাগ থামাও, আগে শোনো ওই কি বলে। দেখ ইবু, তোর বাবার কথাও ফালানোর মতো না, ওই মাইয়ের কথা বাদই দিলাম। তুই ভাব, আয়াদের লইগা পোলা দেখলে আমরা কি এমন পোলা পছন্দ করবো যার বাবার সব আছে কিন্তু ওর কোনো কাজ কাম করে না? তাইলে বল তোরে ওরা মাইয়ে কেমনে দিবে? আম্মু, আমি এসব ছেড়ে দেবো। আমার 4টা দোকানে 2টাই ব্যবসা করব, 2টা ভাড়া দিয়ে দেবো। এলাকার ছেলেদের সাথেও চলাফেরা করবো না, সব কিছু দায়িত্ব নেব। তারপরও তোমরা ইরের বাসায় প্রস্তাব নিয়ে যাও। আমি ওকে স্যার অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আব্বু এবার সবাই বসলো, কিছুক্ষণ ভেবে তারপর আম্মুকে পানি দিতে বললো। আম্মু পানি দিল। সে পানি শেষ করে আমাকে সবাই বসতে বলল। দেখ বাবা, বিয়ে শাদী 2 দিনের কথা না, সারা জীবনের দায়িত্ব। কখনো এমন কিছু করবা না যাতে সারা জীবন পস্তাইতে হয়। ওই মাইয়াটারে যে বউ করে আনবা, আমাকেও আদরে থাকলো, তোমারে দিয়ে ওর দুনিয়া থাকবো, আর ওর সব দায়িত্ব তোমার। তুমি কি তা পারবা? আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করবো আব্বু। আর আগে আমি তোমার বিশ্বাসটা অর্জন করতে চাই। আমি এই সপ্তাহের মধ্যেই ব্যবসা শুরু করে দেব, নিজেকে প্রমাণ করিয়ে দেবো আমি বিয়ের কথা বলবো। আব্বা কিছু না বলে আমার কাঁধে হাত রেখে হাসি দিলেন। চল অনুষ্ঠানে, বাকি কাজগুলো শেষ করি। অনুষ্ঠানের কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আসাতেই আয়াত আমাকে চেপে ধরলো। ভাইয়া, ইরা আপু আর তুমি, জাস্ট ভাবতেই পারছি না ইরা আপু আমার ভাবি হবে। এই, এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই, এখনো কিছুই হয়নি। আগে হোক, তারপর নাচ। এখন রুমে যা, রেস্ট নে। আয়াত রুমে চলে গেল। আমি বারান্দায় এসে দাঁড়িয়ে সিগারেট ধরলাম। আমার লাইফটা কখনো আমাকে এই পথে এনে দাঁড় করিয়ে দেবে কখনোই ভাবতে পারিনি। নিজের হাত দিয়ে ভালোবাসার সব পথ বন্ধ করে দিয়েছিলাম। চাইনি কোনোদিন যেন অন্য কেউ কাছে আসে, আবার এই মনে জানায় উকি দেয়, আবার ভালোবাসার পথে হাসিনি দিয়ে ডাকে। চোখ দুটো দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম ওর। সে চোখে ছিল ভয় আমার জন্যে, ভয়ে বারবার পিছনে লুকিয়েছিল। যেদিন প্রথম ওকে দেখছিলাম আর রাতে যখন বারান্দায় খোলা চুলে দেখি, আমার সময়টা মনে হয় সেখানে থেমে যায়। ওই মুহূর্তটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আবার আমাকে দেখে আড়াল করে ফেলে চুলগুলো, চোখও নামেই ফেলে। কখনো কাউকে কাছে টানতে চায়নি হারানোর ভয়ে। 2 বছর আগে সেই কষ্টটা বিষের মতো পান করতে হয়েছে, তাও যে বেঁচে আছি আল্লাহ কোনো এক রহমতে। এবার সেই বিষটা পান করলে বোধ হয় বাঁচবই না। ইরাকে নিজে থেকে দূরে রাখতেও খুব চেষ্টা করছি। অযথা বকাবকি করছে যাতে আমাকে সহ্য করতে না হয় ওর। ভয় না, ঘৃণা করে আমাকে।
কিন্তু সেদিনও দেরিতে আসায় বাসায় আসলে আমি আরও ভয় পেয়ে যাই। রাত 8টা বাজে, তারপরও বাসায় আসেনি। ইচ্ছে করে ওই ঠিকানাগুলো নেই, তারপর সেখানে মানা করে দেই। ঢাকা শহরে কোনোদিন কি ঘটে কে জানে। এজন্যেই আমি আয়াতকে পড়তে দিই ওর কাছে। ইরা খুব চুপচাপ থাকতে পছন্দ করে। ভালোই হয়েছে ছায়াম ওর সাথে আছে। ইরার থেকে দূরত্বটা আস্তে আস্তে কমিয়ে ফেলি, যাতে ওর কাছে আর না যাই, ওর দিকে আর না তাকাই। অনেকদিন পরে আমি ওকে রানার গায়ে হলুদে দেখি। কাউকে পাগল করতে ওর হাসিটাই যথেষ্ট। শাড়িতে প্রতিদিনই তুলনায় একটু বেশি সুন্দর লাগছিল। ওর হাতে চুড়ি, পায়ে পায়েল, সব কিছু শব্দ আমাকে পাগল করে তোলে। নেশা হয়ে গেছে ও আমার। বুঝে গেছি ওর থেকে দূরে থাকা আমার জন্য সম্ভব না। বন্ধুরা জোর করে আমাকে মদ খাওয়ালো, উস্কানি দিল, যাতে আমি ইরাকে নিজের মনের কথা বলি। কিন্তু আমি কি বলেছি তা একমাত্র ইরার আল্লাহ মাবুদই জানে। এতটুকু মনে পড়ছে যে ইরা আমাকে ধাক্কা মারে, আর এতে আমি ব্যথা পাই। আর আজকে ও আমার প্রিয় রঙের শাড়ি পরেছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। মন চাইছিল নিয়ে কোথাও ঘুরে আসি। কিন্তু ওই যে কেন ওই ছেলেটার সাথে কথা বললো, মানা করার পরও কেন হাত ধরলো, ব্যাস অনেক হয়েছে। আর এক মুহূর্ত ওকে নিজে থেকে দূরে রাখবো না। যা আগে হয়েছে তা হাত দিতে দেব না। কোনো ছেলে তোমাকে ছোবে না, না হলে তার অবস্থাও আমি ভাড়াবির মতো করব। ইবু, আসি আব্বু। সিগারেট আর একটু টেনে ফেলে দিয়ে চলে গেলাম। আমি, আব্বু, আম্মু, আয়াত সবাই মিলে বউভাতে আসলাম। রানার সাথে জুই ভাবির সাথে দেখা করলাম, গিফট দিলাম। অনুষ্ঠান ভালোই চলছে, কিন্তু ইরাকে কোথাও দেখতে পাচ্ছি না। আয়াত, ইরা কোথায়? ও ভাইয়া, একদিনই তো হয়েছে, দেখনি তাতেই এমন? ফাজলামি স্যার, যেটা বলছি উত্তর দে। আমিও তো দেখিনি। আন্টি আর নীরও আসেনি এখনো। তারা তো মেয়ে পক্ষের সাথে আসবে, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ পরে। ইব্রাহিম ভাই, আমি তাদের কাছে গেলাম। রাশেদ আমার ছোটবেলার বন্ধু। কনেপক্ষ আসছে? হ ভাই, মাত্রই। ও যে ভাবির ভাই মামুন। মামুন, নীরকে ডেকে আন। ভালো আছো ভাইয়া? জি। সবাই এসেছে আব্বু আম্মু? হ্যাঁ, আপু আসেনি। কেন? আপুর শরীর ভালো না, সকাল থেকে মাথা ভীষণ ব্যথা। ও, তা তোমার পরীক্ষা কবে? এই সপ্তাহ পর। ভাইয়া আম্মু ডাকে আসি। আমার সন্দেহ হলো ইরা কি সত্যি অসুস্থ, নাকি ইচ্ছে করে আসেনি। আমি ইরাকে একটা টেক্সট দিলাম, তুমি আসোনি কেন? জুই ভাবি তোমাকে খুঁজছে। কিছুক্ষণ পরে রিপ্লাই আসলো, আমার শরীর খুব অসুস্থ ভাইয়া, আমি আজ আসতে পারবো না। আপনি জুই আপুকে সরি বলে দিয়েন, আমি পরে কল করে কথা বলে নিব। তুমি যদি এখন না আসো তাহলে আমি তোমার বাসায় চলে আসবো। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল তমাস হার্টে কিছু সুন্দর সুন্দর গল্প আপলোড করা হয়েছে, অবশ্যই দেখে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।